পশ্চিমবাংলার বাঙালিরা এখনো বিজেপির চোদন খায়নি। ফলে তারা বুঝতে পারছে না বিজেপি কি জিনিস। আসামের মানুষ জানে, কারণ আসামের বাঙালিদেরকে আপনার ইতিহাস যদি দেখেন, নেলি গণহত্যা থেকে শুরু করে সাম্প্রতিকতম এনআরসির ফলে সেখানকার বাঙালিদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের কি দুরবস্থা হয়েছিল। এই নিয়ে এর আগে আমি আসামে গেছি, কিন্তু এবারে যার বক্তব্য আপনার সামনে তুলে ধরবো, এই ভিডিওর আগেও আমি আপলোড করেছিলাম, তখন বেশি মানুষ দেখেনি। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে আসামের একজন বাঙালি হিন্দু মানবাধিকার কর্মী, তিনি আসামে বাঙালিদের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছেন। তার মুখ থেকে শুনুন আসামে বাঙালিদের অবস্থাটা কি এবং বিজেপি আসার পরে কি ভয়ানক পরিস্থিতি হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বাঙালির যে নাগরিক অধিকার, নাগরিকত্বের অধিকার, সেটা রক্ষার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। বলা যায় আমাদের এই নাগরিকত্ব বিষয় নিয়ে বা আসামে এনআরসি বলুন ইত্যাদি বিষয় নিয়ে যারা আন্দোলন করেছিলেন, সেই প্রথম সারির একজন নেতৃত্ব। নাগরিক কি নাম সংগঠনে? নাগরিক অধিকার রক্ষা কমিটি আসাম। নাগরিক কমিটি, অধিকার রক্ষা কমিটি আসাম। সাধনদার সাথে আমার সেইভাবে এর আগে আলাপ হয়নি, কিন্তু তার আগে তারই শিষ্য বলা যায় চন্দন চ্যাটার্জির নাম শুনেছেন, আমার চ্যানেলে বহুবার দেখেছেন। তিনিও সেই আন্দোলনের একটা পার্ট। পশ্চিমবাংলায় এসে তিনিও, আমি, মানিকদা, চন্দনদা এরা একটা অন্য ধরনের আন্দোলন করেছিলাম আর যেটা সাক্ষী আপনারা। কিন্তু আজকে আমরা শুনবো যে আসামের মতো একটা জায়গায় বাঙালির এত দুরবস্থার পরেও পশ্চিমবাংলার বাঙালিরা কেন শিক্ষা নিচ্ছে না। আমি কিছু বেসিক প্রশ্ন থাকবে, প্লাস কিছু থাকবে আসামে ঘটে যাওয়া ঘটনা, যখন এখানকার মিডিয়া সেটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে, বা এখানকার বাঙালি হিন্দুরা বিশেষ করে তারা মনে করে যে আসাম সম্পর্কে আমরা যা বলছি সেগুলো সব মিথ্যা। তো আপনাদের প্রশ্ন সরাসরি করবেন, আমি কমেন্ট বক্সটা ওপেন করে রাখছি যাতে আপনারা কমেন্ট করতে পারেন। আর প্রত্যেককে অনুরোধ, এই ভিডিওটা ব্যাপক শেয়ার করবেন। আর এই মুহূর্তে সন্ধ্যাবেলায় সবাই ব্যস্ত, বুঝতে পারছি, অফিস থেকে ফিরছেন, কেউ কাজে ব্যস্ত। আমি একবার সাউন্ডটা চেক করি। সাউন্ড ঠিক আছে। বিষয়টা হচ্ছে, প্রথমত আপনাকে পশ্চিমবাংলায়, আপনি তো মাঝে মাঝে আসেন নাকি? আসি। আমার চ্যানেলে প্রথমবার আপনাকে স্বাগত জানাই, বং নিউজে। এবং এই যে আসাম সম্পর্কে, আমি সরাসরি প্রশ্নে যাই। আসাম সম্পর্কে পশ্চিমবঙ্গের মিডিয়া, বিজেপির আইটি সেল বা বিজেপির বিভিন্ন এমএলএ এমপিরা প্রচার করার চেষ্টা করে আসাম সম্পর্কে আমরা যারা এখানে সিএ বা এনআরসি বিরোধী, অর্থাৎ বাঙালির নাগরিকত্ব রক্ষার যারা আন্দোলন করি, আমরা নাকি মানুষকে মিথ্যা বোঝাচ্ছি আসাম সম্পর্কে। আসামে বাঙালির অবস্থাটা কি আমাকে একটু যদি বলেন এই মুহূর্তে, পরে আমি ইতিহাসটা নিয়ে আলোচনা। আসামে বাঙালি এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলেছে। বাঙালির ভাষা, বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতি, বাঙালির ইতিহাস সব কিছুকেই বর্তমান আসাম সরকার অস্বীকার করছেন। বাঙালির সমস্ত অধিকার, সে চাকরির অধিকার বলুন, জমির অধিকার বলুন, ব্যবসা বাণিজ্যের অধিকার বলুন, সব কিছু থেকে বঞ্চিত করার একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এক কথায় আমরা সমস্ত ক্ষেত্রে আজকে শোষিত, বঞ্চিত, নির্যাতিত। এনআরসিকে কেন্দ্র করে, নাগরিক পঞ্জি তৈরিকে কেন্দ্র করে সারা আসামে যে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই ব্যাপারে আমরা যারা আসামের বসবাসকারী বাঙালি, ভুক্তভোগী বাঙালি, আমরা মর্মে মর্মে সেটা উপলব্ধি করেছি। পশ্চিমবঙ্গ আমরা জানি বাঙালির রাজ্য। সেই বাঙালির রাজ্য থেকে যেভাবে এই সমস্ত ব্যাপারে জোরালো প্রতিবাদ করা দরকার ছিল, সেভাবে জোরালো প্রতিবাদ হয়নি। না, এখানকার বাঙালিরা মনে করে মমতা ব্যানার্জি দুই একবার বলেছেন এনআরসি সম্পর্কে সময়
যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে তিনি বলেছেন, বা বর্তমানেও যে আসাম সরকারের বাঙালি সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি তার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। পাশাপাশি আসামের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেই বক্তব্যকে নানাভাবে খণ্ডন করেছেন। শুধু মমতা ব্যানার্জি তো বললে হবে না, পশ্চিমবঙ্গের আপামর মানুষকে এগিয়ে আসতে হবে এবং আপামর জনসাধারণকে এগিয়ে আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি যারা করছে তাদেরকে তো চিহ্নিত করা দরকার। না, এখানে আমি প্রশ্ন করি। মানুষকে তো এগিয়ে আসতে গেলে ভুল বুঝাচ্ছে না, এখানে আমি যে সেখানে আমি এই একটা ধরনের প্রশ্ন কোনো করি। সমস্যা নেই। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যখন এই যে আপনি বলছেন বা আমরা যখন এই কথাগুলো বলছি যে আসামে এত মানুষ ভুক্তভোগী হয়েছে, তাদের উপর মাঝে মাঝে বুলডোজার চলছে, তাদেরকে উচ্ছেদ করে জোর করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে দিচ্ছে, এই কথাগুলো যখন আমরা বলছি তখন বলছে যে আমরা মিথ্যা কথা বলছি। আসামে এই যে 19 লক্ষ মানুষের নাম বাদ দিল, তার মধ্যে পুরোটাই প্রায় বাঙালি, মানে সামান্য কিছু বাদ দিলে তার মধ্যে প্রায় 14 লক্ষ সামথিং সম্ভবত বাঙালি হিন্দু। বিজেপি তো হিন্দু হিন্দু ভাই ভাই বলে, হিন্দু দরদি সরকার বলে। আসামের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? আসামের ক্ষেত্রে হিন্দুদেরকে এইভাবে কেন? আবার ওখানে ওই বিজেপি ওখানে এটা করছে, পশ্চিমবাংলার এসে আবার ওই বিজেপি বলছে তোমাদের নাগরিকত্ব দেবো। একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার, বিজেপি যতই বলুক যে আসামে যে সরকার সেটা হিন্দুত্ববাদী সরকার, বিজেপির সরকার, কিন্তু সেটা আসলে বিজেপির সরকার নয়, হিন্দুত্ববাদী সরকার নয়। হিমন্ত বিশ্ব শর্মা যে সরকার চালাচ্ছেন, যে সরকারের তিনি মুখ্যমন্ত্রী, ওনার যে কার্যকলাপ, সে কার্যকলাপকে প্রতিনিয়ত ওখানকার মানুষ বাঙালিরা বুঝতে পারছেন যে এটা হিন্দুত্ববাদী সরকার নয়, এটা অসমিয়া জাতীয়তাবাদী সরকার। অসমিয়া জাতি, ভাষা, কৃষ্টি, সংস্কৃতির স্বার্থে হিমন্ত বিশ্ব শর্মা সবসময় সরব এবং বক্তব্য রেখে চলেছেন। কিন্তু কতদিন আগে বললো কি বাংলা ভাষী যারা তারা বাংলাদেশ। আমার কথাটা শুনুন, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি পশ্চিমবঙ্গ থেকে চ্যানেল চালাচ্ছেন, আপনারা নিশ্চয় খবর রাখেন, আপনি দেখবেন এখন আর আসামে সেই অসমিয়া জাতীয়তাবাদী আন্দোলন নেই। এখন আসুর আন্দোলন কোথায়? এখন অগপ এই যে আসাম গণপরিষদের জাতীয়তাবাদী আন্দোলন কোথায়? এখন আলফা, যেটা উগ্রপন্থী সংগঠন, যেটা স্বাধীন আসাম চায়, আসাম থেকে বিচ্ছিন্ন করে, ভারত থেকে বিচ্ছিন্ন করে আসামকে পৃথক রাষ্ট্র বানাতে চায়, সেই সংগঠন অসমিয়া জাতীয়তাবাদের স্বার্থে সেরকম সরবতে আমরা দেখছি না, কারণ দায়িত্বটা তুলে দেওয়া হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার কাঁধে। হিমন্ত বিশ্ব শর্মা অসমিয়া জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার, রক্ষা করার, স্থায়ীভাবে সেটাকে দৃঢ়ভাবে সেটাকে যেটা প্রতিষ্ঠিত করার উনি সংকল্প নিয়েছেন, সেই মর্মে তিনি কাজ করছেন। যার জন্য আপনি দেখুন এই যে উচ্ছেদ, কিছুক্ষণ আগে মানকাচরের বিধায়ক আমিনুল ইসলাম বলল যে 7,000-এর মতো লোক এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে, যারা 60 বছর 70 বছর ধরে এই সমস্ত জমিতে বসবাস করছেন, যেখানে মসজিদ আছে, স্কুল আছে, বিভিন্ন সরকারি প্রকল্প আছে, যেসব বিভিন্ন সরকারি প্রকল্পে সেখানে রাস্তাঘাট গড়ে তোলা হয়েছে, সেই সব অঞ্চল বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। শিশু, মহিলা, বৃদ্ধকে আজকে খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। সুপ্রিম কোর্টের যেখানে নির্দেশ আছে যে যাদেরকে তুমি উচ্ছেদ করবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে তুমি উচ্ছেদ করতে পারবে না। হিমন্ত বিশ্ব শর্মা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের নির্দেশকেও অবমাননা করছেন। শুধু সুপ্রিম কোর্ট নয়, ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করছেন, সমস্ত আইনকে উপেক্ষা করছেন। সংবিধানে যেখানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা আছে
যে ধর্ম, যে সংবিধানের নামে শপথ দিয়ে তিনি মুখ্যমন্ত্রীর গদিতে বসেছেন, সেই সংবিধানকে অস্বীকার করে বলছেন তিনি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন না। ধর্মনিরপেক্ষতা যেখানে সংবিধানের একটা ভিত্তি, সেখানে তিনি বলছেন তিনি ধর্মনিরপেক্ষতায় তিনি বিশ্বাস করেন না। হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে আগামী লোক গণনায় যদি যারা বাংলা ভাষায় তাদের মাতৃভাষা হিসাবে লিপিবদ্ধ করবে, বাংলাদেশি হিসাবে, বিদেশি হিসাবে চিহ্নিত করতে তাদেরকে সুবিধা হবে। অর্থাৎ আসামে বসবাসকারী বাঙালিদের তিনি হুমকি দিলেন যে তোমরা তোমাদের মাতৃভাষা পরিত্যাগ করে অতীতে যেভাবে অসমীয়া ভাষা লিখিয়েছ, এইবারও তোমাদেরকে অসমীয়া ভাষা লিখতে হবে, নতুবা তোমাদেরকে বাংলাদেশি এবং বিদেশি হিসাবে চিহ্নিত করে আসাম থেকে, ভারত থেকে বাংলাদেশে আমি পুশব্যাক করার ব্যবস্থা করব। এই কথার মধ্যে দিয়ে এই হুমকি আমরা ধরে নিতে পারি। এবং ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের কোন সরকার, কোন দল এইভাবে বলতে পারে না কার মাতৃভাষা কি হবে তুমি আমাকে বলে দেবে নাকি? আমার মাতৃভাষা কি সেটা আমি জানি, আমার মাতৃভাষা আমি লিপিবদ্ধ করব, সেটাই তো লোক গণনার মূল কথা। আমার ধর্ম কি সেটা আমি লিপিবদ্ধ করব, তুমি আমাকে বলে দেবে নাকি আমি ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম হিসাবে আমার নাম লিপিবদ্ধ করব, বাংলা ভাষা মাতৃভাষা ছেড়ে আমি অসমীয়া ভাষায় লিখব? এটা সম্পূর্ণ অসাংবিধানিক ও গণতান্ত্রিক। এখানে কোনো আইনের শাসন নয়, সংবিধানের এখানে কোনো অবমূল্যায়ন করা হচ্ছে, সংবিধানকে পদদলিত করা হচ্ছে। একটা জনগোষ্ঠীকে, বাংলা ভাষাভাষী মানুষকে আসাম থেকে উৎখাত করে একটা ভাসমান জনগোষ্ঠীতে পরিণত করার তাদের চক্রান্ত চলছে। এনআরসির ক্ষেত্রে আপনারা জানেন কি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মানুষ গরু বিক্রি করেছে, ছাগল বিক্রি করেছে, জায়গা জমি বিক্রি করেছে, সোনা দানা বিক্রি করেছে, বিক্রি করে 500 কিলোমিটার 700 কিলোমিটার দূরে গিয়ে পরিবারের সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে নাগরিকপঞ্জি শুনানি কেন্দ্রে এসে হাজির হতে হয়েছে। সুতরাং, এবং শুধু তাই নয়, 70 জন লোক এই এনআরসির আতঙ্কে মৃত্যুবরণ করেছে। কেউ ফাঁসি লেগে মরেছে, কেউ বিষ খেয়ে মরেছে, কেউ হার্ট অ্যাটাক হয়ে, স্ট্রোক হয়ে মরেছে। 70 জন লোক এভাবে বলি হতে হয়েছে এই এনআরসির আতঙ্কে। এইসব কথা আমরা ভুলে যাইনি। মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে লোক এনআরসি হচ্ছে, কেউ বিরোধিতা করতে পারবে না, যদি বিরোধিতা করো তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তিনি সমস্ত বাঙালি প্রধান অঞ্চলে সামরিক বাহিনী পাঠিয়ে রোড মার্চ করিয়েছেন, সামরিক বাহিনী রোড মার্চ করেছে আমরা যাতে কোনো আন্দোলন করতে না পারি। তবুও বরাক উপত্যকার মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ শিলচর শহরে 10,000 লোকের প্রতিবাদ মিছিল সংগঠিত করেছিল, যার নেতৃত্বে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য সহ অন্যরা। সুতরাং এই যে নির্যাতন, এই নিপীড়নের কাহিনী আপনারা সবাই জানেন, কারো অজানা নয়। পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে এত অত্যাচার যেখানে হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষের উপর, সেখানে পশ্চিমবঙ্গে যেখানে বেশিরভাগ বাংলা ভাষাভাষী মানুষ, আমরা বাঙালি রাজ্য হিসাবে আমরা জানি, এখানে যেভাবে এর প্রতিবাদী আন্দোলন গড়ে তোলা উচিত ছিল সেভাবে আন্দোলন গড়ে তোলা হয়নি। এবং ডাবল ইঞ্জিনের সরকার কি করছে সেখানে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ বোঝা উচিত, জানা উচিত। আগামী দিনে যদি এই পরিস্থিতির সৃষ্টি হয় পশ্চিমবঙ্গে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কি অবস্থা হবে। এই যে নথি সম্পর্কে, এনআরসির নথি সম্পর্কে আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে তরুণ গগৈ সরকার বরপেটাতে একটা মডেল প্রজেক্ট করতে চেয়েছিল নাগরিকপঞ্জির। সেখানে কোনো 12টি কোনো নথি ছিল না, সেখানে সেই 51-এর এনআরসিকে আপডেট করার কথা বলা ছিল এবং ভোটার তালিকার কথা বলা ছিল, অন্য কোনো নথির কথা বলা ছিল না। তার বিরুদ্ধে সারা আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন, সংখ্যালঘু ছাত্র সংস্থা, সমস্ত গণতন্ত্র প্রিয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সমর্থনে আন্দোলন গড়ে তুলেছিল। বরপেটা জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা অবস্থায়, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করা অবস্থায় তরুণ গগৈ সরকার তাদের উপর গুলি চালিয়েছিল, আসাম পুলিশ তাদের উপর গুলি চালিয়েছিল। সেই গুলিতে
4 জন লোক নিহত হয়েছে, তাদের নাম আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছি, আপনাকে আমি দিয়েছি, এবং 100 জন লোক আহত হয়েছিল পুলিশের গুলিতে এবং লাঠিচার্জের ফলে। তাদের আত্মত্যাগের ফলে সরকার এই 12টা নথি, এই ভোটার তালিকা ছাড়াও 12টা নথি অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছিল, এবং সেই 12টা নথি যদি অন্তর্ভুক্ত না হতো তাহলে আজকে মাত্র 19 লক্ষ লোককে যে নাগরিক পঞ্জি থেকে বাদ দেওয়া হয়েছে, নাগরিক পঞ্জির বাইরে রাখা হয়েছে, সেই সংখ্যা আজকে 80 লক্ষ গিয়ে দাঁড়াতো। তারা বলেছিল, আন্দোলনকারীরা বলেছিল আসামে 1 কোটি বিদেশি আছে, 1 কোটি বিদেশির টার্গেট নিয়ে তারা এই কাজটা করতে চেয়েছিল। আমসুর আন্দোলনে সেটা করতে পারেনি, এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আন্দোলনে করতে পারেনি। নাগরিক অধিকার রক্ষা কমিটি, নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি, এই ধরনের বিভিন্ন সংগঠন রাস্তায় নেমেছিল বলে তাদের সেই লক্ষ্যে গিয়ে তারা পৌঁছাতে পারেনি, যার জন্য 3,11,00,000 লোকের নাম নাগরিক পঞ্জিতে অন্তর্ভুক্ত হয়েছে। তারপরেও সুপ্রিম কোর্টে কোনো সংগঠন তার বিরুদ্ধে মামলা করেছিল, সুপ্রিম কোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট সেই যে নাগরিক পঞ্জি, যেটা 3,11,00,000 লোকের নাম সন্নিবিষ্ট করে প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেটা সুপ্রিম কোর্ট এটা মেনে নিয়েছে। সুতরাং তবুও আসাম সরকার সেটা মানতে রাজি নয়, টালবাহানা করছেন। আরজিআই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, যিনি ইন্ডিয়ার কাছে আমরা নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে গিয়ে স্মারকলিপি দিয়েছি। বিবেক যোশী তখন আরজিআই ছিলেন, আমরা যখন গেছি তখন বিবেক যোশী বলেছেন ম্যাটার ইজ সাবজুডিস, এই মুহূর্তে আমাকে পাবলিশ করা সম্ভব নয়। এখন তো আর ম্যাটার আর সাবজুডিস নয়, সুতরাং এখন তো বিবেক যোশী নয়, অন্য আরজিআই কেউ এসেছেন, উনি ইচ্ছা করলে করতে পারেন। এবং এই যে এনআরসি রুলস এর মধ্যে আছে, এনআরসি পাবলিশের পর ভারতীয় নাগরিকদের একটা আইডি কার্ড দেওয়ার কথা। সেই আইডি কার্ডটা আসামে বসবাসকারী বাঙালির জন্য অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রী যেখানে বলছেন যাদেরকে তিনি উচ্ছেদ করছেন এরা অনুপ্রবেশকারী, এরা বাংলাদেশি, এরা বিদেশি, কিন্তু বিদেশি ভাষার জন্য আসামে 100টি ট্রাইব্যুনাল আছে। সেই ট্রাইব্যুনালে বিদেশি শনাক্তকরণ করা হয়, তারপর শনাক্ত করে তাদেরকে বহিষ্কারের জন্য ডিটেনশন ক্যাম্প, এখন যেটাকে বলা হচ্ছে হোল্ডিং সেন্টার, মাঝে বলা হয়েছিল ট্রানজিট ক্যাম্প, সেখানে পাঠানো হচ্ছে 250-র মতো লোক। এখনো সেই হোল্ডিং সেন্টার বলুন, ট্রানজিট ক্যাম্প বলুন বা ডিটেনশন সেন্টারে আছে। তারা কোন দিন তাদেরকে পুশব্যাক করা হবে ঠিক নেই। ভারতীয় নাগরিকদেরকে পুশব্যাক করা হচ্ছে। সম্প্রতি 14 জন ভারতীয় নাগরিককে এইভাবে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। নাগরিক অধিকার রক্ষা কমিটির মুখ্য উপদেষ্টা, নর্থ ইস্ট বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান, বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী গুয়াহাটি হাইকোর্টে তাকে চ্যালেঞ্জ করলেন। তারপর আসাম সরকার বাধ্য হলো বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে এই 14 জন লোককে আবার ভারতবর্ষে ফিরিয়ে আনতে। এই হচ্ছে অবস্থা, যাকে খুশি যখন বিদেশি বানিয়ে এইভাবে পুশব্যাক করা হচ্ছে। এই হচ্ছে ওখানকার সরকারের দৃষ্টিভঙ্গি। মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন যে ট্রাইব্যুনাল আর দরকার নেই, উনি যাকে বিদেশি বলবেন, উনি যাকে বাংলাদেশি বলবেন, উনি যাকে অনুপ্রবেশকারী বলবেন, সেই অনুপ্রবেশকারী তাকে তিনি উচ্ছেদ করবেন, তার জমির থেকে উচ্ছেদ করবেন, তার বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেবেন। এইসব লোকদের ভোটার আইডি আছে, এইসব লোকদের আধার কার্ড আছে, এইসব লোকরা ভোটার তালিকায় 66 থেকে আরম্ভ করে আসামের যে আইন, যে আইনে আসামের লোকদের ভারতের নাগরিকত্বের অধিকার দিয়েছে, সেই আইনে যারা ভারতীয় নাগরিক তাদের বাড়িঘরও উচ্ছেদ করা হয়েছে। তাদেরকেও আজকে বিদেশি বানানো হচ্ছে, তাদেরকেও পুশব্যাক করা হচ্ছে। এই হাইকোর্টের যে রায়, হাইকোর্টের নির্দেশে তো সেটা প্রমাণিত হলো, সেই 14 জন লোককে যে সরকার আবার ফিরিয়ে আনতে বাধ্য হলো। এই হচ্ছে সার্বিক অবস্থা। সুতরাং আপনারা পশ্চিমবঙ্গের মানুষ সতর্ক হন। পশ্চিমবঙ্গের মানুষ যদি আপনারা সতর্ক না হন, আগামী দিনে এই যে ভোটার তালিকা সংশোধনের নামে যে সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে বিহারে, এই প্রক্রিয়া যদি আপনার পশ্চিমবঙ্গে শুরু হয়, কয়েক কোটি লোক
ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, কয়েক কোটি লোককে বাঙালিকে ডি ভোটার হতে হবে, নাগরিকত্ব যাবে, সমস্ত অধিকার খর্ব হবে। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে মানুষকে সতর্ক করা, মানুষকে সজাগ করা। সেই বার্তাটাই আমি পশ্চিমবঙ্গ মানুষের কাছে আমি দিতে চাই যে ডাবল ইঞ্জিন সরকার সেখানে কি করছে, সেখানে কোনো হিন্দুত্ববাদী সরকার নেই। আসামে চলছে অসমিয়া জাতীয়তাবাদী সরকার। চাকরি ক্ষেত্রে চরম বৈষম্য করা হচ্ছে বাঙালিদের প্রতি। 1,20,000-এর মতো চাকরি দিয়েছে এই সরকার। এই যে কিছুদিন পরেই তো 5 বছর তার সম্পূর্ণ হয়ে যাবে, 26-এ নির্বাচন হবে, তার মধ্যে 400 বাঙালিও চাকরি পায়নি। সুইপার থেকে আরম্ভ করে, পিয়ন থেকে আরম্ভ করে এইসব লোক ব্রহ্মপুত্র উপত্যকা থেকে এনে বরাক উপত্যকার বিভিন্ন অফিসে আদালতে নিয়োগ করা হচ্ছে। সার্কিট হাউসে যান, ডিসির অফিসে যান, সেটা স্বাধীনতার 77 বছরে আমরা কোনোদিন দেখিনি। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এই সমস্ত জায়গার জেলা শাসকের অফিস, কোর্ট বা সাব রেজিস্ট্রি অফিসে কোনো অবাঙালি লোক বা বরাক উপত্যকার বাইরের লোককে এভাবে নিয়োগ করে পাঠাতে। কিন্তু আজকে সার্কিট হাউসে যান, দেখবে কুক থেকে আরদালি থেকে আরম্ভ করে ডিসির অফিসে যান, পিয়ন থেকে আরম্ভ করে এই সমস্ত ব্রহ্মপুত্র উপত্যকা থেকে এইসব লোকদেরকে আনিয়ে এখানকে নিয়োগ করা হয়েছে। এটা আপনাকে একটা কথা আমি বলা উচিত যে আসাম চুক্তিতে 6 নম্বর ধারায় বলা আছে লেজিসলেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ সেফগার্ড দেওয়ার কথা বলা আছে। টু প্রটেক্ট, প্রমোট কালচার, হেরিটেজ, ল্যাঙ্গুয়েজ অফ আসামিজ পিপল, তাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলা আছে লেজিসলেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ। লেজিসলেটিভ প্রোটেকশনটা তারা খানিকটা নিয়েছে ডিলিমিটেশনের মাধ্যমে। আমিনুল আপনাকে বলল, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ 34টা 35টা বিধায়ক তারা নির্বাচিত করতে পারতো, আজকে তাকে সীমায়িত করে দিয়েছে। আজকে আমাদের বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার 15টা বিধানসভা সিট ছিল, সেখানে এখন 13টা সিট, 2টা সিট বাদ দিয়ে এখানকার এই সিটগুলো ব্রহ্মপুত্র উপত্যকার সেই বড়োল্যান্ডে নিয়ে গেছে। অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে বাঙালিদেরকে পঙ্গু করার যত রকম প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে এই ডিলিমিটেশন। এই ডিলিমিটেশন করে আমাদের রাজনৈতিক ক্ষমতাকে খর্ব করা হচ্ছে। এবং তারা বলছে যে এনআরসি যেটা করতে পারেনি, এনআরসি যে কাজটা করতে পারেনি, সেই কাজটা আমি ডিলিমিটেশনের মাধ্যমে করেছি। মুখ্যমন্ত্রী বলেছেন যে এনআরসি যে কাজটা করতে পারেনি, সেই কাজটা আমি ডিলিমিটেশনের মাধ্যমে করেছি। অসমিয়া জাতিকে আরো 100 বছর জন্য আমি সুরক্ষিত করে দিলাম এই ডিলিমিটেশন মাধ্যমে। ডিলিমিটেশন করার অধিকার তো মুখ্যমন্ত্রীর নয়, ডিলিমিটেশন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আমরা জানি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। একটা ইন্ডিপেন্ডেন্ট বডির কাজকে নিজের কাজ বলে তিনি যে প্রচার করলেন, এই কথাটাও তো বেআইনি, এই কথাটাও তো অসাংবিধানিক। এর জবাব আমরা চাইছি দেশবাসীর কাছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, ভারতবাসীর কাছে, যে আসামে এখন কি চলছে আপনারা দেখুন। এখানে সংবিধান, আইন কোনো কিছুর বালাই নেই। মুখ্যমন্ত্রী যা বলছেন তাই আইন, মুখ্যমন্ত্রী যা বলছেন তাই সংবিধান। সুতরাং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমরা লড়াই করছি, আমরা লড়াই করে যাব। এবং এই লড়াইতে শুধু আসাম নয়, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা সামিল করতে চাই। যোদ্ধার আন্দোলন আমরা গড়ে তুলতে চাই। ভারতবর্ষের সব মানুষ তো আর তাদের কথায় চলবে না, কিন্তু তাদের যে বর্তমান যে দমন নীতি আসামেও চলছে, সব জায়গায় চলছে, সেই দমন নীতির ফলে অনেক যারা লোক আছেন, যারা এইসব অন্যায় অবিচারের বিরুদ্ধে সরব হতে চান, তারা ভয় করেন যে আমাদেরকে জেলে ঢুকিয়ে দেবে, আমাদের হেনস্থা করবে।
যার জন্য অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আসামে এগিয়ে আসতে চাইছে না। আজ তপোধীর ভট্টাচার্যের মতো মানুষ আজকাল একটা আর্টিকেল লিখেছিলেন এনআরসির ব্যাপার নিয়ে, ওনার উপর মামলা হলো, ওনাকে হেনস্থা করা হলো, ওনাকে দিশপুর থানাতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো, হাইকোর্টের আগাম জামিন ওনাকে নিতে হলো। আজকে একজন প্রাক্তন ভাইস চ্যান্সেলরকে যদি এইভাবে হেনস্থা করা হয়, সাধারণ মানুষ যারা তারা কি করে সাহস করে এগিয়ে আসবে এই সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে? আমাদের এখানে বাংলার মানুষের একটা ধারণা আছে, বাংলায় যারা উদ্বাস্তু, দেশভাগের বলি হওয়া যারা বাঙালি বাংলাদেশ থেকে এসেছিল, তাদের মধ্যে একটা ব্যাপক অংশের এবং এখানকার বাঙালিদের মধ্যে একটা ধারণা হচ্ছে যে এত লোকের নাগরিকত্ব যাওয়া কি সম্ভব, এত লোকের কি নাগরিকত্ব কেড়ে নিতে পারে সরকার, মানে এরকম একটা ধারণা আছে অনেকের মধ্যে যে এত কোটি কোটি লোক, আসামে না লোক কম, এখানে তো 11 কোটি লোক, এর মধ্যে মানে 90% প্রায় বাঙালি। তো এর মধ্যে ধরুন এই যে যা আসামের হিসাব দেখলাম বা আমরা বিহারের হিসাব দেখলাম যে ওখানে প্রায় 50 থেকে 70 কোটি লোকের নাম বাদ যাচ্ছে, তাহলে ওখানকার জনসংখ্যার রেশিওতে এখানে হলে তো প্রায় 3 থেকে 5 কোটি লোক, 3-3.5 কোটি লোকের নাম যাওয়ার কথা। তাহলে পশ্চিমবাংলায় যখন ওরা সভা সমিতিতে বলছে অনুপ্রবেশকারী হিসাবে রোহিঙ্গা ঢুকেছে, অনুপ্রবেশকারী হিসাবে বাংলাদেশের মুসলমানরা এসে ঢুকে গেছে, এখানেও তাই আমরা তাদেরকে শনাক্ত করছি। কিন্তু যারা এই কথা বলছে তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আমি নাগরিক আন্দোলনের একজন কর্মী হিসেবে প্রশ্ন রাখতে চাই, ভারতবর্ষের নাগরিকত্ব আইনে হিন্দু মুসলমানের কোনো তফাৎ আছে কি? নাগরিকত্ব আইন তো নাগরিকত্ব আইন। আর নামে যেটা নাগরিকত্ব আইন ওনারা এনেছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জয়েন্ট, এই 3 রাষ্ট্র থেকে, ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে যারা আসবে তারা 31 ডিসেম্বরের আগে যারা এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কজনকে নাগরিকত্ব দিয়েছেন? আমরা চাইছি নাগরিকত্ব যদি দিতে হয় নিঃশর্ত নাগরিকত্ব দেও। আমি আবেদন করব কেন? আসাম চুক্তিতে 66 ভোটার তালিকায় যার নাম আছে, আসাম চুক্তি অনুযায়ী সে ভারতীয় নাগরিক। তাহলে তোমরা বলছো না কেন 14 ভোটার তালিকায় যাদের নাম আছে তারা ভারতীয় নাগরিক? একই দেশে 2 ধরনের আইন হবে কেন? আসাম চুক্তি অনুযায়ী যদি 66 ভোটার তালিকায় যাদের নাম আছে, 51 এর এনআরসিতে যাদের নাম আছে তারা ভারতীয় নাগরিক, আসাম চুক্তি অনুযায়ী বলা আছে, তাহলে তোমরা এই কথা বলছো কেন? আমি আবেদন করবো কেন? আবেদন করার অর্থ হলো আমাকে বেনাগরিক করা, ঝুলিয়ে রাখা। যারা আবেদন করেছে আমার জানা মতো অনেকেরই আবেদন খারিজ হয়েছে। তুমি পাকিস্তান বা বাংলাদেশ থেকে যে এসছো তার ঠিকানা তোমাকে দিতে হবে, প্রমাণ দিতে হবে। আমি 14 পুরুষ, আমার ঠাকুরদাদা হয়তো এসছিলেন আজ থেকে 70 বছর 80 বছর আগে। আমি এই প্রজন্মের লোক, আমার কোথায় বাড়ি ছিল সেটা কি আমি জানি? আমার ঠাকুরদাদা কি আমার বাবা আমাকে বলে গেছেন বা লিখে দিয়ে গেছেন যে আমাদের বাড়ি ওখানে ছিল, এই কাগজ ছিল? সেটা তো বলে যাননি। তারপর অনেকের বাড়িঘর বন্যার জলে ভেসে গেছে, বিশেষ করে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে অনেকের বাড়িঘর ভেসে গেছে। আমার নিজের বাড়ি শিলচরে 1981 সালে আগুনে ভস্মীভূত হয়ে গেছে। আমার তো এক কাপড়ে আমি বেরিয়েছি, কোনো নমুনার ডকুমেন্ট তো আমি নিয়ে আসতে পারিনি। তা আমার বাবা যে একটা ভারতের একটা স্কুলে শিক্ষকতা করতেন, সেই কাগজটাও তো জ্বলে গেছে। আমার তো কোনো কাগজ নেই। আমি কি করে আমি সেই কাগজ দেখাবো? আর নাগরিকত্বের প্রমাণ আমরা কতবার দেব? বর্ডার পুলিশ একবার নাগরিকত্বের প্রমাণ চাইবে, ট্রাইব্যুনাল একবার চাইবে, এনআরসিতে আরেকবার চাইবে, কতবার দেব? এর চেয়ে
ভালো হয় তোমরা যখন আমাদেরকে শত্রু হিসেবে ধরে নিয়েছো, আমাদের ঘরে ঘরে বিষ দিয়ে দাও, তোমরা বিষ খাও, বিষ খেয়ে মরে যাও। এইভাবে অপমান করা একটা জাতি বেশি দিন সহ্য করতে পারে না। যে জাতি, যারা পূর্বসূরীরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে, এই বিনয় বাদল, দীনেশ, সূর্য সেন, তিতুমির, বাঘা যতীন, নেতাজি সুভাষচন্দ্র বসু, যে বাঙালি ভারতবর্ষকে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছে, ভারতবর্ষের পরিচয় এনে দিয়েছে, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের বংশধররা আজকে ভারতবর্ষে বিদেশি অনুপ্রবেশকারী নানা হেনস্থার শিকার হচ্ছে। মানিক দাস বলে একজনকে এইভাবে পুশব্যাক করে দেওয়া হয়েছিল আমাদের করিমগঞ্জ সীমান্ত, যেটা বাংলাদেশ সীমান্ত আছে, মহিষাসন দিয়ে। সে ভারতীয় নাগরিক, তাকে অত্যাচার করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। তারপর কোনোভাবে ঘুরে এসেছে, ঘুরে এসে ট্রাইব্যুনালের মাধ্যমে সেই মানিক দাসকে ভারতীয় হিসাবে ঘোষণা করতে ট্রাইব্যুনাল বাধ্য হয়েছে তার কাগজপত্র দেখে। সেই মানিক দাস তো এখন এখানে আছে, যাকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। শুধু হিন্দু নয়, এবং নাগরিক পঞ্জিতে এমন লোকের আমার কাছাড় জেলায় এই যে 19 লক্ষ লোকের মধ্যে 3.5 লক্ষ লোকের নাম আমার কাছাড় জেলাতে নেই। এটা বাংলাভাষী জেলা, তার বেশিরভাগই হিন্দু। এবং নাগরিক পঞ্জিতেও আপনি তো জানেন 12 থেকে 14 লক্ষ হিন্দু বাঙালির নাম সেখানে নেই। এখানকার হিন্দুরা, সেই হিন্দু বাঙালি নেই। 2 বারের প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়া, ওনার নাম নেই। প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত ফখরুদ্দিন আলী আহমেদের বাড়ি ছিল গুয়াহাটিতে, লাখটুকিয়াতে, ওনার পরিবারের লোকদের নাগরিক পঞ্জিতে নাম নেই। এই 2 জনের নাম মনে হলো। আপনি বলেন, আপনি তো বলতে পারেন যে এরা তো মুসলমান, কিন্তু হিন্দুদের নামটাই বেশি। এখন নামগুলো মনে আসছে না, চান আমি দিতে পারি। এখানকার হিন্দুরা মনে করে, যারা বিজেপি করে, তারা মনে করে যে এই আমরা যে আলোচনা করছি, আমরা নাকি সব রোহিঙ্গাদের বাঁচানোর, মুসলিমদের বাঁচানোর জন্য কথাগুলো বলছি। আমরা কাউকে বাঁচানোর জন্য বলছি না। ভারতবর্ষে নাগরিকত্ব শনাক্তকরণ করার জন্য আইন আছে। সে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া হোক। যাকে তাকে যখন তখন এভাবে বিদেশি, বাংলাদেশি বলে মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে, উড়িষ্যা থেকে, দিল্লি থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুশব্যাক করা আমরা মানতে পারি না। এই যদি চলতে থাকে, পশ্চিমবঙ্গের বাঙালি একদিন অন্য রাজ্যের যে সমস্ত লোক পশ্চিমবঙ্গে বসবাস করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তারাও শান্তিতে থাকতে পারবেন না। তাদের বিরুদ্ধেও পশ্চিমবঙ্গের মানুষ একদিন হয়তো গর্জে উঠবে। গর্জে উঠুক, সেটা আমরা চাই না। আমরা সবাইকে নিয়ে পশ্চিমবঙ্গে আছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন রাজ্যের মানুষ এখানে আছেন। কিন্তু পরিস্থিতি যদি এইভাবে প্রত্যেকটা রাজ্যে, পশ্চিমবঙ্গের বাইরে প্রত্যেকটা রাজ্যে যদি এইভাবে বাঙালিদের উপর নির্যাতন, নিপীড়ন চলতে থাকে, তো পশ্চিমবঙ্গের মানুষ কতদিন সহ্য করবে? তখন যদি প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়, এর জন্য দায়ী থাকবে এই বর্তমান কেন্দ্রীয় সরকার এবং তার তাবেদার যে রাজনৈতিক দলের যে সমস্ত নেতা এই সমস্ত উস্কানিমূলক কথা বলছেন, তারা তার জন্য দায়ী থাকবেন যদি এই পরিস্থিতির এখানে সৃষ্টি হয়। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সমস্ত মানুষকে আজকে ভোটে জেতার পরে যাদেরকে বেনাগরিক বা অবৈধ বা তাদেরকে বাংলাদেশি চিহ্নিত করার চেষ্টা করছে, বিদেশি চিহ্নিত করার চেষ্টা করছে বিজেপি, তাদের ভোটেই তো বিজেপি ক্ষমতায় এসছে। যদি জনগণই অবৈধ হয়, ভোটার অবৈধ হয়, রিজাইন দেওয়া দরকার। তাহলে তো এমএলএ এমপিদের রিজাইন দেওয়া দরকার। কিন্তু মানিক ফকির বলেছেন যে তোমরা যাদেরকে অনুপ্রবেশকারী বলছো, তোমরা যাদেরকে বাংলাদেশি, বিদেশি বলছো, এই ধরনের লোক তো তোমাদের দলেও জনপ্রতিনিধি আছে, বিধায়ক আছে। তাদের বিধায়ক পদ খারিজ করো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেও। মানিক ফকির দেখলাম একটা ইন্টারভিউতে তিনি বলেছেন এই কথা, চ্যালেঞ্জ করে বলেছেন, নাম বলেছেন। আমি সেই নাম বলতে যাচ্ছি না। সবার জনপ্রতিনিধি, জনগণ ভোট দিয়ে পাঠিয়েছে। জনপ্রতিনিধি
আমাদের কাছেও শ্রদ্ধেয়, কিন্তু জনপ্রতিনিধিদের যে ভূমিকা থাকা দরকার সেই ভূমিকা যেখানে পালন করতে পারছেন না, সেই ক্ষেত্রে জনপ্রতিনিধির আমি প্রশংসা করতে পারি না। জনপ্রতিনিধিরাও সরব হতে হবে, দলমতের নির্বিশেষে জাতি হিসাবে ঐক্যবদ্ধ হয়ে এইসব অন্যায় অবিচারের বিরুদ্ধে সরব হতে হবে, রুখে দাঁড়াতে হবে। এখানে একটা প্রশ্ন, আজকে আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবাংলায় 1,25,00,000 বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা রয়েছে, তাদেরকে আমরা ভোটার কার্ড এই সংশোধনীর মাধ্যমে তাদেরকে ছেটে বাংলাদেশে পাঠিয়ে দেব। এবার আমাদের কাছে হিসাব হচ্ছে এই ঠিক একই হুজুগটা তুলেছিল আসামে, এবং আসামে এই করেই এনআরসিটা শুরু হলো। যখন নাম বাদ গেল তখন দেখা গেল 19 লক্ষের মধ্যে 14 লক্ষ হিন্দু বাঙালি। সেটাই হবে পশ্চিমবঙ্গে। অর্থাৎ Ultimately মুসলিমকে কি হবে? দেখিয়ে, মুসলিম বা রোহিঙ্গাদের দেখিয়ে হিন্দুদের মুসলিম বলে পোলারাইজেশন করছে, ভোটের পোলারাইজেশন। আগামীতে নির্বাচন হবে আসামে, নির্বাচন হবে পশ্চিমবঙ্গে, এবং এখানে উদ্বাস্তু এখানে- ভোট তো বিজেপির বেশি। আর বিজেপিরই বেশি। তাহলে ভোটের নাম কাটা যাবে তো উদ্বাস্তুদের, বিজেপির তো যাবে। বেশি। নাম তো কাটা যাওয়ারই কথা, তখন ওরা কি করবে? তখন কি করবে? নাগরিকত্ব দেবো দেবো করে আবার চলাবে না? আবার আবার ওই যে সে করবে, ঝুলিয়ে রাখবে, সবকিছু ঝুলিয়ে রাখবে, আমাদের পিছে জিন্দাবাদ করো। ওদের তো একটাই স্লোগান, বন্দে মাতরম আর ভারত মাতা কি জয়, এই তো স্লোগান। আবার জয় শ্রীরাম আছে। আর জয় শ্রীরাম সঙ্গে আছে। না, বাংলা এসে এবার জয় শ্রীরাম বলেনি, পেটে এবার ভাত নেই, মোদিজি জয় শ্রীরাম আমার বলেনি, পেটে ভাত বাঙালি নেই, বলেছে এবার। আমার রোজগার নেই। আসামের মানুষ, বাংলার মানুষ মানুষকে কই রুটি রুজির ব্যবস্থা করে দেবে, সেই ধরনের কোনো পরিকল্পনা নেই। কি পরিকল্পনা আছে নিজের দেশের এখানকার মানুষকে- মানুষকে স্বনির্ভর করার ক্ষেত্রে? কি পরিকল্পনা তাদের? না, আপনি কি এরকম শুধু- সরকার দেখেছেন যে পৃথিবীতে কোন সরকার দেখেছেন যে নিজের দেশের নাগরিককে বিদেশি ঘোষণা দিয়ে বাইরের দেশে ছুড়ে ফেলে আসে? এই ধরনের কোনো ইতিহাস নেই। আমি আগেই তো বললাম যে বাঙালি ভারতবর্ষের পরিচয়টা সারা বিশ্বে এনে দিল, তুলে ধরলো, সেই বিবেকানন্দ, রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে আরো যারা আছেন মনীষীরা, তাদের বংশধররা আজকে অবহেলিত, তাদের ভাষা, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি আজ উপেক্ষিত। আর যারা ব্রিটিশের দালালি করেছিল তারা ক্ষমতায় এসে তারা ক্ষমতায়। তারা আমাদের নাগরিকত্ব আসামে তো চাইছে। মারাত্মক অবস্থা। আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসের কোনো মূল্য দেওয়া হচ্ছে না, কোনো মূল্য দেওয়া হচ্ছে না। কোথায় অরুণচন্দ্র, কামিনীচন্দ্র বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেসের মেম্বার ছিলেন। আপনারা জানেন বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অন্তর্ভুক্ত অঞ্চল এখন আসামে ঢুকে আছে। আমি যে অঞ্চলে থাকি, বরাক উপত্যকা আপ টু হুজাই জেলা অব্দি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অন্তর্ভুক্ত অঞ্চল ছিল। আনডিভাইডেড গোয়ালপাড়া জেলা বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অন্তর্ভুক্ত ছিল। সেই বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের গোয়ালপাড়া থেকে সদস্য ছিলেন মানিকলাল বড়ুয়া, গৌরীপুর রাজবাড়ির লোক। আর আমাদের এই দিক থেকে ছিলেন কামিনী কুমার চন্দ্র, যিনি স্বাধীনতা সংগ্রামী, ব্যারিস্টার অরুণ কুমার চন্দ্রের বাবা। অনেক স্বাধীনতা সংগ্রামী আমাদের এখানে মৈত্রী প্রকাশ্য, সতীন্দ্র মোহন দেব, তারপরে শ্যামাচরণ দে, তারপরে যতীন্দ্র মোহন দেব লস্কর। তাদের কথা আসাম সরকার বলে না, তাদের ইতিহাস নিয়ে চর্চা করে না। শুধু অসমিয়া মধ্যে যারা স্বাধীনতা আন্দোলনে ছিলেন তাদের প্রতি আমাদেরও শ্রদ্ধা আছে, কিন্তু তুমি যখন আসামের মুখ্যমন্ত্রী, সুতরাং বর্তমান আসাম প্রভিন্সে যারা স্বাধীনতা সংগ্রামী আছেন তাদের সবার কথা তো তোমাকে বলা উচিত, সবারকে সম্মান জানানো উচিত, সবার মূল্যায়ন করা উচিত। ইতিহাসকে আমাদেরকে মূল্য দিতে হচ্ছে না। একদম। তো আপনাদের একটু জানিয়ে রাখি যে কিছুদিন আগে আপনাদের একটা খবর দেখেছিলাম যে আসামে 27 লক্ষ মানুষের আধার কার্ডের যে বায়োমেট্রিক হয় সেটা লক করা, ওই এনআরসি করার সময় যে বায়োমেট্রিক নিয়েছিল সেটা লক করে দেওয়াতে 19 লক্ষ প্লাস আরো প্রায় 8 লক্ষ, টোটাল 27 লক্ষ। এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সেখানকার অনেকেই, এবং সুস্মিতা দেব ওখানকার সাংসদ। তারপরে সুপ্রিম কোর্ট বারবার বলার পরে সেখানে
8 লক্ষর মতো 9 লক্ষের মতো মানুষের ওই বায়োমেট্রিক লক খুলে দেয়, কিন্তু Biometric এখনো 19 লক্ষ মানুষের কিন্তু হয়নি কিছু। আধার কার্ড আধার কার্ড। নষ্ট হয়ে আছে, আধার কার্ড ঠিক আছে। কিছু। ফলে সেই মানুষগুলো না ব্যাংকিং না অনলাইন করতে পারছে। বলা হয়েছিল যে 19 লক্ষ লোক যাদের নাম এনআরসিতে আসেনি, কি কারণে আসেনি, যার জন্য একটা রিজেকশন স্লিপ দেওয়া হবে, সেই রিজেকশন স্লিপ নিয়ে ট্রাইব্যুনালে যাবে, ট্রাইব্যুনালে গিয়ে তার নাগরিকত্বের সপক্ষে কাগজপত্র দাখিল করবে, ট্রাইব্যুনালে থেকে ক্লিয়ার হওয়ার পর তাদের নাম আবার নাগরিক পঞ্জিতে সন্নিবিষ্ট করা হবে, কিন্তু রিজেকশন স্লিপ দেওয়া হয়নি এবং ট্রাইব্যুনালেও তাদের নাম পাঠানো হয়নি। এবং এই কাজটা করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকার 200টি এডিশনাল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল এবং অনেক কর্মচারী নিয়োগ করা হয়েছিল সারা আসামে। পরবর্তীকালে আমরা দেখলাম ট্রাইব্যুনালগুলো ফাংশন বন্ধ হয়ে গেল, ট্রাইব্যুনালে যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদেরও বেতন টেতন বন্ধ হয়ে গেল, ট্রাইব্যুনালের দরজা বন্ধ হলো এবং ট্রাইব্যুনাল গুলা যখন বন্ধ হয়ে গেল তখন আর এই রিজেকশন স্লিপ নিয়ে কোথায় যাবে, রিজেকশন স্লিপ কে দিবে তার কোনো তাহলে এত 19 লক্ষ মানুষকে ফাঁসিয়ে দিয়ে লাস্টে এখন ট্রাইব্যুনাল বন্ধ করে বসে আছে। মানুষকে এখন ভাসমান জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছে। 19 লক্ষ মানুষের এখন কোনো অধিকার নেই, আধার কার্ড নেই, প্যান কার্ড নেই, কোনো অধিকার নেই। সরকারি এই যে বিভিন্ন প্রকল্প আছে সেই প্রকল্পর সুযোগও এই 19 লক্ষ লোক নিতে পারছেন না। এই 19 লক্ষ লোক আজ বিপন্ন। এরা ভারতীয় নাগরিক, ভারতীয় নাগরিকত্বের সপক্ষে তাদের কাগজপত্র সব আছে। ইচ্ছাকৃতভাবে এনআরসি কর্তৃপক্ষ বলতে তো আর দিল্লি থেকে কোনো কর্তৃপক্ষ এতে আসেনি, আসাম সরকারের যে সমস্ত কর্মচারী তারাই তো এনআরসির কাজটা করেছে। আমাদের একটা দাবি ছিল এই সমস্ত কাজ, এনআরসির কাজটা যেন অন্য রাজ্য থেকে কর্মচারী এনে করানো হয়। অন্য রাজ্য থেকে কর্মচারী এনে যদি করানো হতো তাহলে এইভাবে 19 লক্ষ লোক নাগরিক পঞ্জি থেকে বাদ যেত না। ইচ্ছাকৃতভাবে এইসব লোককে আসাম সরকার তার কর্মচারীদেরকে দিয়ে ভুল এনআরসি করিয়ে আজকে নাগরিক পঞ্জির বাইরে রেখে আজকে ভাসমান জনগোষ্ঠীতে পরিণত করেছে। তাদের সন্তান সন্ততির কোনো ভবিষ্যৎ নেই, তাদের শিক্ষা দীক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সমস্ত কাগজপত্র দরকার সেই কাগজপত্র এখন যদি তারা এনআরসিতে নাম না থাকে তারা তো পাবে না, তাদের যদি আধার কার্ড না থাকে তারা পাবে না। এই যে বিপন্ন অবস্থা, এই বিপন্ন অবস্থা থেকে উদ্ধারের জন্য বিজেপি কি করছে? এই বিপন্ন অবস্থা থেকে 19 লক্ষ মানুষকে উদ্ধারের জন্য, তার মধ্যে তো বেশিরভাগ হিন্দু, নরেন্দ্র মোদী কি করছেন? আর শুভেন্দু অধিকারী এদের জন্য কি একটা কথা বলেছেন? এরাও তো বাঙালি, আর পশ্চিমবঙ্গে তো ওনারা হিন্দু বাঙালিদেরকে নিয়ে রাজনীতি করছেন। এদের এই যে অবস্থা, এই ব্যাপারে সবাই নীরব। আমরা নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে আসামে আমরা সব সময় এদের কথা বলে আসছি, এদের যাতে নাগরিক পঞ্জিতে এরা নাম অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি। আগামী দিনে আমরা বসবো সভা সমিতিতে করে এইসব ব্যাপারে কিভাবে আরো তীব্র আন্দোলন গড়ে তোলা যায় সেই চেষ্টা আমরা করব। 29 তারিখ আমাদের সমস্ত জেলাতে একটা স্মারকপত্র দেওয়া হবে উচ্ছেদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী যে বাংলা ভাষা লিখলেই যে বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশি আর বাঙালি সমার্থক করে ফেলেছেন, তার বিরুদ্ধে আমরা মেমোরেন্ডাম দেব। কেন্দ্রীয় সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করব। এই ধরনের কর্মসূচি আমাদের নেওয়া আছে। সুতরাং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলনে পশ্চিমবঙ্গবাসীরও আমি সমর্থন চাই। আমি গত পরশুদিন এখানে একটা সম্মেলনে ছিলাম, সম্মেলনে 50টি সংগঠন এসেছিলেন। এখানেও বলেছি আপনারা যদি আন্দোলন গড়ে তুলেন এইসব অসহায় মানুষের নাগরিকত্বের জন্য, তাহলে এই আন্দোলনের প্রতি আমাদেরও সমর্থন থাকবে এবং এই আন্দোলন শুধু পশ্চিমবঙ্গে আসামে সীমাবদ্ধ যেন না থাকে, এরা সারা ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনাদের একটু বলে দিই, যেটা হচ্ছে আজ প্রথমবার ওনার সঙ্গে বসেছিলাম এই বিষয়টা নিয়ে। এর আগেও আসামের একাধিক যারা আন্দোলনকারী বা অনেকে এর আগে একজন বিজেপি ছেড়ে দিয়েছিল শুধুমাত্র এনআরসির পরে এই বাঙালির দুরবস্থা দেখে, সেই ভদ্রলোকেরও ইন্টারভিউ নিয়েছিলাম 2-3 বছর আগে। তো বিষয়টা হচ্ছে যে পরিস্থিতি যা, আসামের অভিজ্ঞতা, বিহারের অভিজ্ঞতা দেখে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় এসআইআর অর্থাৎ নতুন ধরনের একটা এনআরসি করার যে চেষ্টা, তাতে পশ্চিমবাংলায় অন্তত 3 থেকে 3.5 কোটি বাঙালি বরবাদ হবে। এবং তার মধ্যে আসামের উদাহরণ হিসাবে বা বিহারের উদাহরণ হিসেবে দেখা যাবে সেখানে 90% বাঙালি হিন্দুদের নাম বাদ গেছে। এবং তাদের পরিস্থিতি সম্পর্কে ইনি পুরো বিস্তারিত বললেন, তারা কি অবস্থায় আছে, না ঘাটকা না ঘাটকা। আর যারা যারা এখানে হিন্দু হিন্দু ভাই ভাই করছেন তাদেরকে অনুরোধ করব, আসামের 19 লক্ষের মধ্যে 14 লক্ষ যে হিন্দুদের নাগরিকত্ব চলে গেছে, তাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে, তাদের সবকিছু পরিষেবা বন্ধ হয়ে গেছে, কোনো কিছু করতে পারছেন না, অর্থাৎ একদম মানে কি বলবো প্রতিবন্ধীর মতো করে ছেড়ে রেখে দিয়েছে। সেই হিন্দুদের জন্য বিজেপির নেতাদের কি বক্তব্য? এটা কিন্তু আমি বহুদিন ধরে এই প্রশ্নটা করেছিলাম। এখনো পর্যন্ত না শুভেন্দু অধিকারী, না দিলীপ ঘোষ বা আরো যারা নেতারা রয়েছে, সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্য কিংবা নরেন্দ্র মোদী, অমিত শাহ বা আসামের মুখ্যমন্ত্রী, তিনি আবার অন্য অ্যাঙ্গেলে খেলছেন। একটা জিনিস বুঝতে হবে যে বিজেপি মানুষকে পরিষেবা না দিয়ে, মানুষের মৌলিক চাহিদা পূরণ না করে, মানুষকে কখনো হিন্দু মুসলিম দাঙ্গা লাগাচ্ছে, কখনো বাঙালি অবাঙালি দাঙ্গা লাগাচ্ছে। ঠিক এই রাজনীতি নোংরামিটা তারা করছে এবং এই পরিস্থিতিটাকে এমন একটা জটিল পর্যায়ে নিয়ে যাচ্ছে যে মূলত টার্গেট বাঙালি, মূলত টার্গেট গরিব, যারা খেটে খাওয়া মানুষ, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া। অর্থাৎ এই একটা বিশাল জনগোষ্ঠীর মানুষকে ভোটাধিকার থেকে সরিয়ে দিয়ে একটা ভাসমান, একটা রোহিঙ্গাদের মতো ভাসমান জনজাতিতে পরিণত করা, যাদের দেশ নেই, কাদের রাজ্য নেই। ফলে এই মানুষগুলোকে দাস শ্রমিকের মতো ব্যবহার করা এবং তাদের কোনো জনপ্রতিনিধি থাকবে না, তারা ভোট দিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। ফলে এরকম একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে প্রাচীন যুগের মতো, রাজতন্ত্রের মতো, যেখানে রাজা যা বলবে তাই, জনগণের কোনো ইচ্ছার মূল্য নেই, জনগণ নির্বাচিত করতে পারবে না নিজের রাজা বানায় তাকে। ফলে এরকম একটা দিকে চলে যাচ্ছে, ফলে সেই আদিম যুগের পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এবং বাঙালিকে টার্গেট করে যে কার্যক্রম বিজেপি শুরু করেছে, আসামে যেমন টোপ দিয়েছিল বাংলাদেশি মুসলিমদের তাড়িয়ে দেবে বলে এনআরসি করলো, সেখানে যে পরিস্থিতি হয়েছে, পশ্চিমবাংলায়ও শুভেন্দু অধিকারী আজকে বলেছেন 1,25,00,000 বাংলাদেশি বা রোহিঙ্গাদের তাড়াবে। আরে তাড়িয়ে দাও না, কে বারণ করেছে? তাহলে সবাইকে কেন পরীক্ষা দিতে হবে? সবাইকে কেন কাগজ দেখাতে হবে? যদি তুমি মুসলিমদের তাড়াও, তাহলে তোমার কাছে ডিজিটাল সমস্ত টেকনোলজি রয়েছে, প্রত্যেকের বায়োমেট্রিক রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড প্লাস বিভিন্ন জিনিস রয়েছে। টেকনিক্যালি তোমার নাম সার্চ করে স্ক্রুটিনি করে নাও। তোমরা কেন সবাইকে পরীক্ষা দিতে বলছো এবং পরীক্ষা কেউ পাস করতে পারবে না এরকম একটা পরীক্ষা কেন দিতে বলছো? অর্থাৎ তোমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার নাগরিকত্ব থেকে মানে নাগরিকত্ব মুছে দেওয়া, তাদের একটা দেশহীন করা, একটা রাজ্যহীন করা, এই প্রকল্প। ফলে আসাম থেকে শিক্ষা নিন, না হলে পশ্চিমবাংলায় আসামে 19 লক্ষ হয়েছিল, এখানে 3 থেকে 3.5 কোটি মানুষের নাগরিকত্ব চলে যাবে। এতক্ষণ এই আলোচনা আমরা করেছি, তার সারমর্ম আপনাদের বললাম। আসামের পরিস্থিতি নিয়ে যে বিষয়টা তুলে ধরেছেন, অসম থেকে এসছেন নাগরিক অধিকার কমিটি, অসমের তরফ থেকে সাধন পুরকায়স্থ 2003 সালের আগে থেকে এখনো পর্যন্ত তিনি আন্দোলন করে যাচ্ছেন। আর পশ্চিমবাংলা নিয়ে তিনি খুবই চিন্তিত, কারণ আসাম থেকে আমরা পশ্চিমবাংলা বাঙালিরা শিক্ষা নিইনি এবং এই নিইনি বলেই আজকে বিজেপি এখানে এই ধরনের প্রকল্প চালু করার চেষ্টা করছে এবং এটা নিয়ে গলাবাজি করছে। ফলে বাঙালি সতর্ক থাকুন, না হলে আপনারও জায়গা হবে ডিটেনশন ক্যাম্পে, অথবা সমস্ত ডকুমেন্ট ইনঅ্যাক্টিভ করে দিয়ে রাস্তার ভিখারি করে আপনাকে ছেড়ে দেবে। আপনার না থাকবে ঘর বাড়ি, কোনো বাসস্থান, না কোনো রাজ্য, না কোনো দেশ। রোহিঙ্গাদের থেকেও বাজে অবস্থা হবে। রোহিঙ্গাদের তো তাও রাষ্ট্রসংঘের দেওয়া আইডি কার্ড আছে, তারা পৃথিবীর যে কোনো দেশে থাকতে পারে। ভারতবর্ষের রোহিঙ্গাদের টোটাল সংখ্যা হচ্ছে প্রায় 20,000। সেই 20,000-এর মধ্যে বেশিরভাগ মানুষকে বিজেপি সরকার বা যে কোনো দেশের সরকার তাদেরকে থাকা, খাওয়া, পড়ার এবং সমস্ত কিছু থাকার জন্য ব্যবস্থা করছে। দিল্লি থেকে শুরু করে, শ্রীনগর থেকে শুরু করে দক্ষিণ ভারতে বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশেও বিভিন্ন জায়গায় রীতিমতো কলোনি করে, কোয়ার্টার করে দিয়েছে রোহিঙ্গাদের জন্য থাকা। কিন্তু সেই রোহিঙ্গাদের ধুয়ো তুলে নিজের দেশের নাগরিকদের বিদেশি সাজানোর চেষ্টা, তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, এটা একটা অমানবিক, অনৈতিক কাজ। এবং এই কাজকে যারা সমর্থন করছে তারা বাঙালি তো হতে পারে না,
তারা একটা নরখাদক পিচাসের দল, তারা দেশ বিরোধী, তারা সংবিধান বিরোধী, তারা মানুষ বিরোধী, তারা মানবতা বিরোধী। ফলে পশ্চিমবাংলাকে বাঁচাতে গেলে প্রত্যেকটা বাঙালি, হিন্দু মুসলিম নির্বিশেষে, প্রত্যেকে যদি ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপিকে সামাজিকভাবে বয়কট করতে না পারে বা রীতিমতো গণক্যালকল দিতে না পারে, তাহলে কিন্তু বাংলা বাঁচবে না, বাঙালি বাঁচবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো নমস্কার, থাকবেন। নমস্কার, নমস্কার। ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকল।